দেখো 1 নম্বর প্রশ্ন, বলবে উত্তর কি হবে? 5 বছর। স্যার 5 ইয়ার্স। হ্যাঁ, এখানে উত্তরটা হবে 5 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি বলছে, হাউ মেনি ইয়ার্স আফটার বিং রেজিস্টার্ড অ্যাজ অ্যান ওসিআই কার্ড হোল্ডার ক্যান আ পার্সন অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ? একজন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যিনি ওসিআই হিসাবে হচ্ছে রেজিস্টার্ড, ওসিআই মানে কি, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ওকে, তাহলে একজন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যিনি ওসিআই হিসেবে রেজিস্টার্ড এবং যার ওসিআই রেজিস্ট্রেশন 5 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে সেই ব্যক্তি যিনি ওসিআই হিসাবে রেজিস্টার্ড তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য কি করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। ওসিআই কার্ড হোল্ডার হচ্ছে একটা স্কিম যেটা এক্সটেন্ড করা হয়েছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনদের ক্ষেত্রে, মানে যারা ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে বসবাস করছে বিভিন্ন দেশে, তারা ওসিআই হিসাবে কি হতে পারবে? রেজিস্টার্ড হতে পারবে। কিন্তু দুটো দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা কিন্তু ওসিআই হিসাবে রেজিস্টার্ড হতে পারবে না, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে বাংলাদেশ। এই দুটো দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা কিন্তু ওসিআই হিসাবে রেজিস্টার্ড হতে পারবে না। তাহলে বিশ্বের এই দুটো দেশ বাদ দিয়ে অন্যান্য প্রত্যেকটা দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা ওসিআই হিসাবে রেজিস্টার্ড হতে পারবে। তো এরকমই একজন ভারতীয় বংশোদ্ভূত যিনি ওসিআই হিসাবে রেজিস্টার্ড তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে, বাট সেই আবেদন তিনি করতে পারবে তার ওসিআই রেজিস্ট্রেশন 5 বছর কমপ্লিট হওয়ার পর। ওকে, ক্লিয়ার? চলে আসি 2 নম্বর প্রশ্নতে। স্যার কি হবে? অপশন বি, অনলি 2। স্যার অপশন বি। অপশন বি, অনলি 2। আচ্ছা বলি, প্রভিশন অফ সিটিজেনশিপ বিকেম অপারেটিভ ফ্রম 1949। এই স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কারেন্ট। ওকে, আমরা প্রত্যেকে জানি আমাদের সংবিধান কার্যকর হয়েছে 26 জানুয়ারি 1950-তে। বাট আমাদের সংবিধানের কিছু প্রভিশনস যেগুলো কার্যকর হয়ে গেছে 26 নভেম্বর 1949 থেকে, মানে যেদিনকে আমরা আমাদের সংবিধান অ্যাডপ্ট করেছি। এই প্রভিশনস গুলোর মধ্যে রয়েছে সিটিজেনশিপ, তারপর রয়েছে প্রভিশনাল পার্লামেন্ট, ইলেকশন, এরকম কিছু প্রভিশনস। কিন্তু সিটিজেনশিপের যদি আমি বলি যে সিটিজেনশিপ আজকে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত কি করছে? ডিল করছে। কিন্তু এখানে যদি আমি বলি সিটিজেনশিপের আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, আর্টিকেল 8, আর্টিকেল 9, এই প্রভিশনস গুলো কি হচ্ছে 26 নভেম্বর 1949 থেকে কার্যকর হচ্ছে। তাহলে তোমরা বলতেই পারো তাহলে তো তার সিটিজেনশিপ কমপ্লিটলি অপারেটিভ হচ্ছে না ফ্রম 26 নভেম্বর 1949। পার্সিয়ালি আমরা বলতে পারি, হ্যাঁ অবশ্যই পার্সিয়ালি। কিন্তু এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই স্টেটমেন্টটাকে আমরা পার্সিয়ালি বা কমপ্লিটলি এই বিচারে আমরা বিচার করব না। আমরা বিচার করব এই দৃষ্টিভঙ্গিতে যে সিটিজেনশিপ এই যে প্রভিশনস, এই প্রভিশনসটা কার্যকর হয়েছে 26 নভেম্বর 1949 থেকে, 26 নভেম্বর 1949। আর সিটিজেনের কোনো ডেফিনেশন আমাদের সংবিধানের
দেওয়া নেই। সিটিজেনশিপের কোনো ডেফিনেশন, নাগরিকত্বের কোনো ডেফিনেশন আমাদের সংবিধানে দেওয়া নেই যে হু ইজ সিটিজেন, কোনো ডেফিনেশন দেওয়া নেই। ওকে, তাহলে এখানে যদি আমি বলি যে বলেছে কারেক্ট স্টেটমেন্ট, এখানে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অনলি ওয়ান। তাহলে সিটিজেনশিপ প্রভিশনস কেম ইনটু ফোর্স, বিকাম অপারেটিভ ফ্রম 26 November 1949 when we adopt our constitutions. Clear? Understand? স্যার হুম। স্যার সিটিজেনশিপ তো পার্ট 2 তে আছে। হ্যাঁ, অবশ্যই সিটিজেনশিপ পার্ট 2 তে আছে, কিন্তু এখানে তো সেটা বলেনি। কনস্টিটিউশন এন্ড ডিফাইন দ্য টার্ম সিটিজেন ইন পার্ট 2। সিটিজেনশিপের ডেফিনেশনস তো আমাদের সংবিধানে কোনো কিছু দেওয়া নেই। এখানে তো এটা বলা হয়নি সেকেন্ড স্টেটমেন্টে যে পার্ট 2 তে সিটিজেনশিপ নিয়ে আলোচনা হয়েছে। এখানে বলছে দ্য কনস্টিটিউশন হ্যাজ ডিফাইন্ড দ্য টার্ম সিটিজেন ইন পার্ট 2। নাগরিকের সংজ্ঞা পার্ট 2 তে দেওয়া আছে, নাগরিকের কোনো সংজ্ঞা আমাদের সংবিধানে দেওয়া নেই। স্যার হুম। বলছি স্যার, ভারতবর্ষে ভোটার কার্ড কি মানে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ? ভারতবর্ষের নাগরিকত্বের কোনো কার্ড নেই। ভারতবর্ষের নাগরিকত্বের কোনো কার্ড নেই, না ভোটার কার্ড, না আধার কার্ড, না প্যান কার্ড, কোনোটাই আমাদের নাগরিকত্বের কার্ড নয়। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বলে আমাদের কোনো কিছু নেই এখনো পর্যন্ত। পাসপোর্টটাও নয়? না, পাসপোর্টও নয়। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বলে আমাদের এই মুহূর্তে কোনো ডকুমেন্ট নেই। ঠিক আছে, তুমি ভোটার কার্ডকেও আইডেন্টিটি কার্ড বলতে পারো, আধার কার্ডকেও বলতে পারো, পাসপোর্টকেও বলতে পারো। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বলে কোনো কিছু নেই। বাট আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের প্রভিশনস আছে, যে বলা আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড কি করবে, ইস্যু করবে। বাট সেরকম কোনো ডকুমেন্ট এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমাদের ভারতবর্ষে নেই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, নাগরিকত্বের পরিচয়, এরকম কোনো কার্ড আমাদের নেই। ওকে স্যার। আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্ন। স্যার সি। অপশন সি। হুম, একদম ঠিক বলেছো। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অপশন সি, ডিসলয়ালিটি টু দ্য কনস্টিটিউশন। আমাদের সিটিজেনশিপ টার্মিনেশনে যে মেথড গুলো বলা হয়েছে, টার্মিনেশন, রিনাউন্সিয়েশন এন্ড ডেপ্রিভেশনস, তো ডেপ্রিভেশনস যেখানে বলা হচ্ছে বা যার মানে হচ্ছে যে আমরা কোনো ভারতীয়কে তার নাগরিকত্ব থেকে কি করতে পারি, বঞ্চিত করতে পারি। মানে সহজভাবে যদি বলি, কাউরির নাগরিকত্ব কেড়ে নেওয়া। ওকে, কাউরির নাগরিকত্ব কেড়ে নেওয়া। তো নাগরিকত্ব কেন কেড়ে নেওয়া, কি কারণ? তো সেই কারণগুলো বলা হয়েছে। সেই কারণের মধ্যে প্রথম একটা কারণ বলা হয়েছে, যদি কেউ এরকম বেআইনি ভাবে নাগরিকত্ব অর্জন করে, সিটিজেনশিপ অবটেন বাই ফ্রড। ওকে, বেআইনি ভাবে নাগরিকত্ব অর্জন করেছে। তারপরে বলছে ডিসলয়ালিটি অর ডিসঅ্যাফেকশন টুয়ার্ডস দ্য কনস্টিটিউশন বাই অ্যাক্ট অর স্পিচ, সংবিধানের প্রতি অসম্মান, অবমাননা। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ডিউরিং ওয়ার টু অ্যাসিস্ট এনিমি স্টেট, যুদ্ধের সময় এনিমি স্টেটকে অ্যাসিস্ট করা বিষয়। তো এরকম ভেরিয়াস বলতে পারো রিজন বলা হয়েছে, যে রিজনে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো নাগরিকের নাগরিকত্ব কি করতে পারে, বাতিল করতে পারে, কেড়ে নিতে পারে। তো এরকম নয় যে আজকে যদি আমরা সরকারের সমালোচনা করি
সেই কারণে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। সরকারের সমালোচনা কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজ নয়, সরকারের সমালোচনা করা সংবিধান বিরোধী কোনো কাজ নয়। আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বিলং করি, আর ডেমোক্রেসি যে সমস্ত বিষয়ের ওপর বলতে পারো ডেমোক্রেসির সাকসেস ডিপেন্ড করে, তার মধ্যে হচ্ছে একটা পাবলিক ওপিনিয়ন। তো সেই ক্ষেত্রে যদি সরকারের সমালোচনা করার কারণে যদি কারোর নাগরিকত্ব বাতিল হয়, তাহলে বলতে হবে যে সেই দেশটা আর যাই হোক ডেমোক্রেটিক নয়। এখানে পাবলিক ওপিনিয়নকে কি করা হচ্ছে, মানে বলতে পারো সাপ্রেস করা হচ্ছে। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে কি ম্যারিজ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি। হ্যাঁ, অবশ্যই আজকে যদি কোনো ভারতীয় কোনো বিদেশি নাগরিককে যদি বিয়ে করে, সেই কারণে তার নাগরিকত্ব বাতিল হতে পারে, ঠিক আছে। কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে কি যে দেখা যাচ্ছে সেই ভারতীয়, ঠিক আছে, একজন বিদেশিকে বিয়ে করে সে বিদেশে কি হয়ে গেছে, সেটেল। যেরকম আজকে আমরা কখনোই বলতে পারবো না যে সানিয়া মির্জা ভারতের নাগরিকত্ব না। হ্যাঁ, অবশ্যই সানিয়া মির্জা একজন পাকিস্তানি নাগরিককে তিনি বিয়ে করেছেন, কিন্তু পাকিস্তানি নাগরিককে বিয়ে করার পরও তিনি কিন্তু ভারতবর্ষে বসবাস করছেন। তিনি কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দিয়ে রিনাউন্স করে তিনি কিন্তু পাকিস্তানে গিয়ে বসবাস করছেন, ঠিক আছে। তাহলে আজকে কখনোই কিন্তু আমরা সানিয়া মির্জাকে বলতে পারবো না যে তিনি ভারতীয় নন। তিনি অবশ্যই এখনো পর্যন্ত তিনি কিন্তু ভারতীয়। কিন্তু হ্যাঁ, আজকে যদি সানিয়া মির্জা ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে গিয়ে পাকাপাকি ভাবে থাকা শুরু করে ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দিয়ে, তাহলে অবশ্যই সানিয়া মির্জা ভারতের নাগরিকত্ব থেকে কি হবে, বঞ্চিত হবে। কিন্তু আমরা এটা বলতে পারি না যে অল কেসেস ম্যারিজ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি, ঠিক আছে। এই কারণে কি হতে পারে, একজন ভারতীয় নাগরিকত্ব বাতিল হতে পারে, ঠিক আছে। ওটা হচ্ছে কি যে যদি দেখা যায় যে সেই ভারতীয় সে তার ভারতবর্ষের নাগরিকত্ব ত্যাগ করে সে বিদেশে কি করছে, স্থায়ীভাবে বসবাস করছে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে সি, ডিসলয়ালিটি টু দ্য কনস্টিটিউশন। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। Sir, only two. only two. আচ্ছা, অনলি 2 বলছো। প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা কি বলা আছে? আমাদেরকে প্রথমে আগে এই জায়গাটা বুঝতে হবে যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আমাদের সংবিধানে কি বলা আছে। তো প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা যেটা আমাদের সংবিধানে বলা আছে সেটা হচ্ছে কি যে ভারতের নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। এই হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা, যে নাগরিক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। এবার দেখো ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন, সেই ক্ষেত্রে কি রয়েছে, 5টা বলতে পারো মেথড রয়েছে। 5টা মেথড রয়েছে ভারতের নাগরিকত্ব অর্জনের। সেই 5টা মেথড কি? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, আর হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে এই 5টা মেথডের কোনো একটা মেথডে যদি কেউ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করে, তাহলে সে ভারতবর্ষের যে নাগরিক সুযোগ সুবিধা, সে নাগরিক সুযোগ সুবিধা সে কি করতে পারবে, সে হোল্ড করতে পারবে। ওকে, তাহলে এই যে নাগরিক, ভারতবর্ষের নাগরিক, আমরা এই 5টা যে উপায়, 5টা যে মেথড, সেই 5টা মেথডের যে কোনো মেথডে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ কি করতে পারি, অ্যাকোয়ার করতে পারি। আর প্রেসিডেন্ট এই পোস্টটা হচ্ছে কি কনস্টিটিউশনাল পোস্ট। তাহলে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করবে কে? একজন ভারতীয় নাগরিক, তাই তো। এখানে বিষয়টা হচ্ছে কি ভারতের নাগরিক, ভারতীয় নাগরিক কি করবে, কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করবে। সে নাগরিকত্ব কিভাবে পেয়েছে ডাজ নট ম্যাটার। তার কাছে যে ভারতবর্ষের নাগরিকত্বটা, সেই নাগরিকত্বটা কি হতে হবে, লিগাল। মানে সে বাই বার্থ হোক, ডিসেন্ট হোক, ন্যাচারালাইজেশন হোক, রেজিস্ট্রেশন হোক, ইনকর্পোরেশন অফ টেরিটরি হোক, হোয়াট এভার, তার সিটিজেনশিপটা কি হতে হবে, লিগাল হতে হবে। এরকম নয় যে তার সিটিজেনশিপটা ফ্রড। তাহলে আমি ভারতের নাগরিকত্ব কিভাবে অর্জন করেছি ডাজ নট ম্যাটার, আমি লিগাল ওয়েতে ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্জন করেছি কিনা সেটাই হচ্ছে বিষয়। তাহলে আমি যদি লিগালি ইন্ডিয়ান সিটিজেন হই,
সেক্ষেত্রে আমি কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করেছি, কোন মেথডে সিটিজেনশিপ অ্যাকোয়ার করেছি, ডাজ নট ম্যাটার। আমি ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল পোস্ট, সেই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করতে পারবো। তাহলে আজকে যদি ভারতবর্ষে কেউ ন্যাচারালাইজড সিটিজেন থাকে, মানে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করেছে, যেরকম মাদার টেরেসা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার তিনি করেছিলেন ন্যাচারালাইজেশন মেথডে, ন্যাচারালাইজড সিটিজেন ছিলেন মাদার টেরেসা। এবং মাদার টেরেসা ওনারও কিন্তু যোগ্যতা ছিল, ওনারও কিন্তু সেই অধিকার ছিল ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার। এরকম নয় যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করবে বা যারা ডিসেন্ট এই মেথডে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করবে তারাই একমাত্র ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে পারবে, কনস্টিটিউশনাল পোস্ট গুলো হোল্ড করতে পারবে, তেমনটা কিন্তু নয়। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় যে স্টেটমেন্টটা ঠিকই আছে, আ পার্সন, ঠিক আছে, যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ কি হতে পারবে, ক্যান বি। কিন্তু হ্যাঁ, এখানে যদি এরকম বলা থাকতো আ পার্সন বর্ন ইন ইন্ডিয়া ক্যান অনলি বি, সরি, আ পার্সন বর্ন ইন ইন্ডিয়া, অনলি আ পার্সন বর্ন ইন ইন্ডিয়া ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু স্টেটমেন্টটা রং হতো। যদি আজকে এখানে অনলি যদি এই কথাটা থাকতো তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু রং হতো। এরকম নয় যে ভারতবর্ষে যে জন্মগ্রহণ করেছে বা বংশ পরম্পরায় যে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে, মানে মা বাবা সূত্রে একমাত্র তারাই প্রেসিডেন্ট হতে পারবে, তেমনটা কিন্তু নয়। তাহলে আজকে তুমি সিটিজেনশিপ যেভাবেই তুমি অ্যাকোয়ার করো না কেন, তুমি ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল যে পোস্ট, সেই পোস্ট তুমি হোল্ড করতে পারবে। কিন্তু হ্যাঁ, তোমার সিটিজেনশিপ যে অ্যাকুইজিশনটা সেটা কি হতে হবে, লিগাল হতে হবে, লিগাল হতে হবে। তাহলে তুমি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ লিগালি অ্যাকোয়ার করো পাঁচটা মেথডের যে কোনো একটা মেথডে, ইউ ক্যান এলিজিবল ফর এনি কনস্টিটিউশনাল পোস্ট ইন ইন্ডিয়া। সে প্রেসিডেন্ট বলো, ভাইস প্রেসিডেন্ট বলো, প্রাইম মিনিস্টার বলো, এমপি বলো, এমএলএ বলো, হোয়াট এভার। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে রং, সেকেন্ড স্টেটমেন্টটা কারেক্ট, তো অ্যান্সার হচ্ছে অনলি 2, কারণ এখানে বলেছিল কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, বিশ্বের দেখবে অনেক দেশ আছে যে সমস্ত দেশে কিন্তু সমস্ত নাগরিককে সেই দেশের কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করার রাইট দেওয়া নেই। বিশ্বের এরকম অনেক দেশ আছে যে সমস্ত দেশে বলা আছে যে সেই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই একমাত্র সেই দেশের রাষ্ট্রপতি বা কনস্টিটিউশনাল পোস্ট কি করতে পারবে, হোল্ড করতে পারবে। যেরকম মায়ানমারে এরকম নিয়ম আছে যে একমাত্র মায়ানমারে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, সেই রকম ব্যক্তি কি হতে পারবে, মায়ানমারের প্রেসিডেন্ট হতে পারবে। তো এরকম বিশ্বের অনেক দেশ আছে যে সমস্ত দেশে ন্যাচারালাইজড ওয়েতে যারা সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছে তাদেরকে সেই দেশের কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করার কি করা হয় না, অধিকার দেওয়া হয় না, বা দেওয়া হলেও হয়তো হাইয়েস্ট যে কনস্টিটিউশনাল পোস্ট গুলো সেইগুলো হয়তো হোল্ড করার কি অধিকার দেওয়া হয় না। কিন্তু ভারতবর্ষ এরকম কোনো কিন্তু নিয়ম নেই। তুমি লিগালি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করো পাঁচটা মেথডের কোনো একটা মেথডে, ইউ আর এলিজিবল ফর কনস্টিটিউশনাল পোস্ট। ওকে, ক্লিয়ার? চলে আসি 5 নম্বর প্রশ্নতে। Sir, only 2. অনলি 2? Sir, both. Sir, Sir, only sir, one. both. আচ্ছা, দেখো, সিটিজেনশিপের কোনো ডেফিনেশন আমাদের সংবিধানে দেওয়া নেই। ওকে, আর আমি যদি আমার সাবজেক্ট থেকে যদি বলি, পলিটিক্যাল সায়েন্স থেকে, নাগরিকত্বের যে তত্ত্ব রয়েছে, থিওরি যেটা রয়েছে সিটিজেনশিপের, সেখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী নাগরিকত্বের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, কোনো ইউনিভার্সাল সংজ্ঞা নেই। এটা হচ্ছে আমার সাবজেক্টের একটা সব থেকে আমি মনে করি দুর্বলতা, যে আমার সাবজেক্টে কোনো থিওরিরই কোনো ইউনিভার্সাল, মানে কোনো বলতে পারো বিষয়ের, থিওরি বলবো না, কোনো বিষয়ের কোনো ইউনিভার্সাল সংজ্ঞা নেই।
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে একটা বিষয়কে ব্যাখ্যা করে গেছেন এবং সেখান থেকে একটা বেস্ট বলতে পারো ডেফিনেশনস কে কি করা হয় বেছে নেওয়া, কিন্তু সেই বেস্ট সেটা বেস্ট নট অ্যাপ্রোপ্রিয়েট, সেখানেও দুর্বলতা আছে, মানে সবারই মধ্যে ভালো এরকম। তো সবারই যে ডেফিনেশনস, প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানীর যে ডেফিনেশনস, সেখান থেকে আমরা একটা বিষয়ের কি করতে পারি, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা সেখান থেকে ড্র করতে পারি সবারই ডেফিনেশনসটাকে নিয়ে। তো সিটিজেন যদি আমরা বলি, নাগরিক যদি বলি, কি হোয়াট ইজ সিটিজেন? সংবিধানে তো কোনো ডেফিনেশন দেওয়া নেই যে আমি তোমাদেরকে বলতে পারবো যে এই ডেফিনেশন আমাদের সংবিধান দেওয়া আছে। তো নাগরিক কি? নাগরিক হচ্ছে কয়েকটা ফিচার্স এর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যারা একটা ভূখণ্ডে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে, ঠিক আছে, সংঘবদ্ধভাবে বসবাস করছে, অর্গানাইজড ওয়েতে, অর্গানাইজড ওয়েতে যারা কি করছে, বসবাস করছে সংঘবদ্ধভাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার একটা বিষয়, একটা ভূখণ্ডে সবাই যে নাগরিক হবে তা কিন্তু নয়। আমি কি বলছি, একটা ভূখণ্ডে যারা নাগরিক তারা সংঘবদ্ধভাবে অর্গানাইজড ওয়েতে যারা বসবাস করছে সংঘবদ্ধভাবে, একটা জনসমাজ, একটা জনসমাজ, একটা জনগোষ্ঠী সংঘবদ্ধভাবে বসবাস করছে। এবং এই যে বসবাস যে তারা করছে, এই বসবাসটা কিন্তু তারা করছে পার্মানেন্ট, স্থায়ীভাবে, টেম্পোরারি নয় যে আজকে এই ভূখণ্ডে আমি বসবাস করছি, কালকে অমুক, পরশুদিন ওই অমুক জায়গায়, না। তাহলে জনসংখ্যার একটা অংশ, ঠিক আছে, জনসংখ্যার একটা অংশ যারা সংঘবদ্ধভাবে স্থায়ীভাবে কি করছে, বসবাস করছে। এবং এই যে ভূখণ্ড, যে ভূখণ্ডে তারা সংঘবদ্ধভাবে স্থায়ীভাবে বসবাস করছে, সেই ভূখণ্ডের যে পলিটিক্যাল সিস্টেম, সেই পলিটিক্যাল সিস্টেমের সাথে হচ্ছে তারা জড়িত। একটা ভূখণ্ডের কি থাকে, একটা পলিটিক্যাল সিস্টেম থাকে, তো সেই পলিটিক্যাল সিস্টেমের সাথে তারা যুক্ত। তাহলে আমি আজকে যে দেশের পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত, তার মানে কি সেই দেশের সরকার গঠন, সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমার কি থাকছে, ভূমিকা থাকছে, টু মেক অ্যান্ড আনমেক দ্য গভর্নমেন্ট। তার মানে এই যে পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত, একটা দেশের, একটা ভূখণ্ডের পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত, তার মানে কি বিষয়টা পুরোপুরি হচ্ছে লিগাল, বিষয়টা হচ্ছে পুরোপুরি লিগাল। এবং এই যে জনসংখ্যা যারা একটা ভূখণ্ডে সংঘবদ্ধভাবে বসবাস করছে স্থায়ীভাবে, সেই ভূখণ্ডের পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত, এবং সেই ভূখণ্ড, মানে এখানে আমি ভূখণ্ড মানে আমি কি রাষ্ট্র বোঝাতে চাইছি, সেই রাষ্ট্র ওই জনসংখ্যাকে কি করছে, কিছু অধিকার হচ্ছে প্রদান করছে, অধিকার প্রদান করছে। যেরকম দেখবে আজকে আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আজকে আমাদেরকে আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান কিছু অধিকার দিয়েছে, এবং আমাদেরকে যে অধিকার দিয়েছে, এই অধিকার দেওয়ার মধ্যে কিন্তু কোনো বৈষম্য নেই। আজকে সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সমানভাবে, সমভাবে কি করেছে, অধিকার দিয়েছে। ভারতবর্ষের নাগরিক যদি তুমি হও, তুমি এই অধিকারগুলো পাবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন। এবং আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আজকে আমরা লয়াল, যদি আমি বলি লয়াল, ঠিক আছে, আমরা হচ্ছি লয়াল আমাদের দেশের প্রতি। অ্যালিজিয়েন্স মানে হচ্ছে আনুগত্য, লয়াল। তাহলে আমরা যদি বলি আমরা আমাদের দেশের প্রতি কি লয়াল, কেন? কারণ দেশ আমাদের অধিকার দিচ্ছে, দেশ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।
তাহলে একটা ভূখণ্ডের একটা জনসংখ্যা, যে জনসংখ্যা সংঘবদ্ধভাবে স্থায়ীভাবে বসবাস করছে, যে জনসংখ্যা সেই দেশের পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত, যে জনসংখ্যা সেই দেশের সমস্ত অধিকার সমস্ত অধিকার কি করছে, ভোগ করছে, এবং সেই জনসংখ্যা সেই দেশের প্রতি কি করছে, তার আনুগত্য হচ্ছে প্রদর্শন করছে। আনুগত্য তার জন্য দেখবে আজকে আমাদের পার্ট 4A সেখানে ফান্ডামেন্টাল ডিউটির ক্ষেত্রে কি বলা হয়েছে, সিটিজেনের কথা বলা হয়েছে, যে ভারতের নাগরিকের এই হচ্ছে কর্তব্য। কিন্তু জনসংখ্যার যে অংশ পার্মানেন্টলি বসবাস করছে না, দেশের পলিটিক্যাল সিস্টেমের সাথে যুক্ত নয়, এবং যে দেশে তারা বসবাস করছে সেই দেশের প্রতি তারা আনুগত্য প্রদর্শন করছে না, তাদের আনুগত্য অন্য কোনো দেশের প্রতি, সেই জনসংখ্যাকে আমরা বলে থাকি হচ্ছে এলিয়েন্স, মানে হচ্ছে বিদেশি। তাহলে আজকে আমরা ভারতবর্ষের নাগরিক এই কারণে। তাহলে আজকে আমরা আমাদের যে আনুগত্য, এই আনুগত্য আমরা প্রদর্শন করে থাকি আমরা আমাদের দেশের প্রতি, ইউনিয়ন ইন্ডিয়া, স্টেটের প্রতি নয়। আজকে যদি আমরা আমাদের আনুগত্য দেশ এবং রাজ্যের প্রতি যদি সমানভাবে প্রদর্শন করতাম, তাহলে আমাদের সংবিধানে যেটা স্বীকৃত হতো সেটা হচ্ছে কি ডুয়াল সিটিজেনশিপ, কিন্তু আমাদের সংবিধান থেকে যেটা স্বীকৃত সেটা হচ্ছে কি সিঙ্গেল সিটিজেনশিপ। তাই আমরা আমাদের দেশের প্রতি আনুগত্য, তাই না? তাই আমাদের আনুগত্য কিন্তু দু প্রকার নয়, যে দেশ এবং রাজ্যের প্রতি না, আমাদের আনুগত্য এই রাষ্ট্রের প্রতি। ভারত রাষ্ট্র, এখানে ইউনিয়ন মানে কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট নয়, এখানে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র। তাই আমাদেরকে আলাদাভাবে রাজ্যের প্রতি কি করতে হয় না, আনুগত্য প্রদর্শন করতে হয় না। কারণ কি স্টেট হচ্ছে কি এই ইউনিয়নের অংশ। ক্লিয়ার? কিন্তু যদি আমাদের আনুগত্য যদি দু প্রকার হতো, রাষ্ট্রের প্রতি এবং রাজ্যের প্রতি, তাহলে আমাদের সংবিধান থেকে ডুয়াল সিটিজেনশিপকে কি করা হতো, স্বীকৃতি দেওয়া হতো। কিন্তু আমাদের সংবিধান স্বীকৃতি দেয় কি সিঙ্গেল সিটিজেনশিপ। ওকে, তাই এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1, 2 হবে না, তো অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড?